তো দেবজ্যোতি, কি খবর? কেমন আছো? ভালো, তুমি কেমন আছো বলো? তোমার শরীর ঠিক আছে এখন? কাইন্ড অফ। তো মানে অরিত্র কেন জিজ্ঞাসা করলো, কারণ মাঝখানে আমি কাইন্ড অফ আর কি অসুস্থতার জন্য মাঠের বাইরে ছিলাম। তো এখন আমি মাঠের তে ফিরে এসেছি। এবং অরিত্র, কংগ্রাচুলেশন অন কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকার টিজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকে আমাদের আলোচনা ধুরন্ধর নিয়ে হবে, ধুরন্ধর 2। দেবজ্যোতি তো মনে হয় রাত্রি 2টোর সময় ওর শো শেষ হয়েছে। তারপরে ও মনে হয় বাড়ি ফিরেছে আরো রাতে। হ্যাঁ। এক্সকিউজ মি, সরি। তো তারপরে আর কি ও ভিডিও করেছে, কারণ ওর ভিডিওতেও বলছিল যে এখন ভোর 4টে বাজে না 5টা বাজে, এরকম কিছু বলছিল ও ভিডিওর মধ্যে। তো যাই হোক, আমাদের আলোচনা ধুরন্ধর 2 নিয়ে হবে। তো সব থেকে প্রথমে আমি দেবজ্যোতিকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা এটা কিন্তু স্পয়লার ফিল্ড কনভারসেশন, যারা এখনো ছবিটা দেখেননি এটা কিন্তু স্কিপ করে যান। তো দেবজ্যোতি, এই যে দাউদকে পয়জন দেওয়ার ব্যাপারটা, এটা নিয়ে আমিও একটা ভিডিও করেছি, যে দাউদের গ্যাংগ্রিনও হয়েছিল। একবার খবর এসেছিল যে হি হ্যাড হার্ট অ্যাটাক। হুম। ঠিক আছে, এবার ইভেন হি হ্যাড মানে ডায়ালিসিস চলে, হি হ্যাজ রেনাল প্রবলেম, বাইপাস সার্জারি হয়েছে। ঠিক আছে, এবং এই যে পয়জন দেওয়ার ব্যাপারটা, এটা 2023-এর ঘটনা আর কি। 2023-এর ডিসেম্বরে এই নিউজটা সামনে এসেছিল। এইটা যখন এই প্লট পয়েন্টটা দেখতে পেলে আর কি, যে ওই জামিলকে দিয়ে ওই টুইস্টটা এলো এবং সেখানে রিভিলেশনটা হলো, মানে ওইটা তোমার কিরম লেগেছে? আমার দারুণ মজা লেগেছে ওটা দেখে। আমি 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 টুইস্টটাই আনব্যাশেডলি এনজয় করেছি। এবার দেখো, অনেকে বলছে এবং সেই কথাগুলো ভ্যালিড যে হয়তো ব্যাক ট্রেস আমি যদি করি টুইস্টটা হয়তো সব জিনিস কানেক্ট করবে না। কথাটা সত্যি, হ্যাঁ, আমি একদমই সেটা বলছি না। সেটা কি বাট তাই? আমি ভাই, সেটা কি তাই? সব জায়গায় কি না, কানেক্ট এটা করছে না? দেখো, এটা অনেকে বলছে যে 45 বছর আগে যদি যাওয়া হয় তাহলে তো ওই সময় মানে প্রজেক্ট যে ধুরন্ধর ছিল সেগুলো আসবে না। পলিটিক্যাল ক্লাইমেট পাকিস্তানে অন্যরকম ছিল, ভারতে অন্যরকম ছিল, সেগুলো ভ্যালিড পয়েন্ট। ঠিক আছে, 45 বছর ইন আ কান্ট্রি ইজ আ লং টাইম। তো আমি সেগুলো না, মানছি। কিন্তু বাট কিন্তু কিন্তু পিওরলি আমাকে একটা কথা বলো। না, কিন্তু ইন্ডিয়া তো ধরো স্পাই তো পাঠাচ্ছে বহুদিন ধরেই পাকিস্তানে, মানে ইভেন অজিত হ্যাঁ। দোভালও, ওই বাই দ্যাট লজিক অজিত দোভাল তো নিজে তো কাহুটাতে গিয়ে অ্যাজ আ বেগার ডিসগাইজ করে থাকতো, তো পাকিস্তানে তো হি ওয়াজ অলসো আন্ডার কভার। এবং রবীন্দ্র কৌশিকের নাম আপনারা শুনেছেন, ব্ল্যাক টাইগার। হি ওয়াজ দেয়ার, হি ওয়াজ ইনসাইড দ্য আর্মি, হি ইনফিল্ট্রেটেড দ্য আর্মি, হি বিকেম আর্মি অফিসার ইন পাকিস্তান, লেটার গট কট। রবীন্দ্র কৌশিকের রবীন্দ্র ব্যাপারে কৌশিককে দেখবেন। ইন্ডিয়া জেমস বন্ড বলে। হ্যাঁ, ইভেন ব্ল্যাক টাইগার, মানে ওনার কোড নেম ছিল ব্ল্যাক টাইগার। তো ব্ল্যাক টাইগারকে নিয়ে পরবর্তীকালে সিনেমা হওয়ার কথা ছিল, সালমান খানকে নিয়ে বানাবার কথা ছিল। হুম। ওনার নাম ছিল যে রাজকুমার গুপ্তা, সেই পরিচালকের হওয়ার মানে বানানোর কথা ছিল, বাট আনফর্চুনেটলি ছবিটা হয়নি। বাট ওই ব্ল্যাক টাইগারের থেকে ইন্সপিরেশন নিয়ে নিয়ে প্রচুর ছবির মধ্যে সেটা দেখতে পাওয়া গেছে। তো এগুলো তো এরকম নয় যে ধুরন্ধর প্রজেক্টটা এখন চালু হয়েছে বলে এটাই প্রথমবার পাঠাচ্ছে। ধুরন্ধর প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমরা রিটালিয়েট করব। হুম। ঠিক আছে, বা গ্যাং এর মধ্যে ইনফিল্ট্রেট করব, যে টেররিজম এবং গ্যাংস্টারদের যে নেটওয়ার্কটা আছে সেটার মধ্যে ইনফিল্ট্রেট করব। ঠিক আছে, 45 বছর স্পাইস তো চিরকালই দুই দেশের কাছে পাঠাচ্ছে, সেটা তো চিরকাল হুম। থেকেই হচ্ছে। সেটা তো নতুন কিছু নয়। তো জামিলকে যদি পাঠিয়ে থাকে 45 বছর আগে, এখানে আমি কোনো ওরকম কোনো লজিক্যাল ফ্ল খুঁজে পাচ্ছি না। খালি প্রজেক্ট ধুরন্ধরের পরবর্তীতে কি আপনার মনে হয় স্পাই গেছে নাকি? ও চিরকাল থেকেই যাচ্ছে। আচ্ছা, না, না, বাই দ্য ওয়ে, অবশ্যই। পাকিস্তান নিজের ইন্টেলিজেন্স কিন্তু ইন্ডিয়ার আগে তৈরি করেছে। আইএসআই অ্যাকচুয়ালি আগে হুম। ফর্ম হয়েছে, আইএসআই আর আরএনএটা এন তো এটা পরে ফর্ম হ্যাঁ। হয়েছে। ইভেন এই জিনিসটা খুব ভালো করে হাইলাইটেড হয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা বলে একটা নেটফ্লিক্সের সিরিজ আছে, সেখানে আচ্ছা। যখন ফর্ম হয়েছে, আরএনএডব্লিউ কখন ফর্ম হয়েছে, যখন মানে এই যে আমাদের ডক্টর ভাবা ছিলেন, ডক্টর ভাবা যখন প্রথম নিউক্লিয়ার নিয়ে রিসার্চ করছেন, হুম। ওনার ফ্লাইটে একটা, তোমরা জানো যে ফ্লাইটে কি হয়েছিল। তো সেই যে হঠাৎ করে ওনার মৃত্যু হয়ে যায়, তখন বোঝে যে সিআইএ আমাদের উপর নজর রাখছে। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসাইড করে যে উই অলসো মাস্ট হ্যাভ আ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, যারা আমাদের কাছে খবর পৌঁছাবে। ইনফরমেশন ইজ দ্য কি, সেটাই হচ্ছে গোল্ড। তখন আরএনএডব্লিউ ফর্ম হয়, মিস্টার আর এন কাউ তৈরি করেছিলেন। এবং এই অজিত দোভাল টোভাল তারপরে ট্রেন্ড হয়েছে ওনার হাতে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে। অজিত দোভাল তো তার আগে পুলিশ অফিসার ছিল, তো এরকম বিভিন্ন লোকেদেরকে নিয়ে এসে তাদেরকে ট্রেন করে, তাদেরকে তৈরি করে। ঠিক আছে, অজিত দোভাল আরএনএডব্লিউ তে যায়নি, উনি ইন্টেলিজেন্সে ছিলেন, বাট আমি বলছি যে এরকম ভাবে প্রচুর নেটওয়ার্কটা তৈরি হয়। আইএসআই আরো আগে হয়েছিল, আরএনএডব্লিউ পরে তৈরি হয়েছে। তাই ইনিশিয়ালি আরএনএডব্লিউ রিসোর্সেস কম ছিল, বাজেট কম ছিল। তখন এই যে বাজেট, আপনাদের কোনো আইডিয়া নেই, আপনাদেরকে বলে রাখছি, কয়েক হাজার কোটি টাকা ইন্টেলিজেন্স এবং ডিফেন্সের উপর খরচা হয় জানেন তো প্রত্যেক বছর, হুম। জাস্ট টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। এবং সেটার মধ্যে একটা হিউজ চাঙ্ক কিন্তু ইন্টেলিজেন্সের জন্য যায়। ঠিক আছে, কারণ ইন্টেলিজেন্সে প্রচুর টাকাও খরচা হয়, প্রচুর লোককে ব্রাইব করতে হয়, এই করতে হয়, অফিসিয়ালি ট্রেন আনঅফিসিয়ালি করতে হবে, প্রচুর ট্রেনিং খরচা। এর ব্যাপার আছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, প্রচুর সার্ভেলেন্সের ব্যাপার আছে, প্রচুর টাকা পয়সার এখানে ইনভলভমেন্ট আছে, লেটেস্ট টেকনোলজি কিনতে হয়।
তো প্রচুর কিছু ইনভলভ আছে। তো এই জিনিসটা এরকম নয় যে এটা মানে ধুরন্ধর থেকেই শুরু হচ্ছে, প্রজেক্ট ধুরন্ধর থেকে, তার আগেও হয়েছে। যাই হোক, কন্টিনিউ করে দেবো যদি। হ্যাঁ দেখো, জামিল জামালের টুইস্টটা আমার দুর্দান্ত লেগেছিল, এবং হলে লোকে যা মজা পেয়েছে ওই টুইস্টটায়। দুটো জায়গায় হাততালি করেছে, একটা মোদিজির ক্যামিওতে, আর একটা হচ্ছে জামিল জামিল তোমাদের হলেও আই গেস সেম। ইভেন হ্যাঁ, হ্যাঁ, ইয়ামি গৌতমের যে ক্যামিওটা ছিল ওটাতেও প্রচুর হাততালি করেছিল। ঠিক আছে, বাট আমি পার্সোনালি তো সবচেয়ে এনজয় করেছি জামিল। ফার্স্ট অফ অল রাকেশ বেদির পারফরমেন্স ফেনোমেনাল ছিল, এবং দেখো সেকেন্ডলি যেটা অরিত্র বললো, এবং এটা নিয়ে আমিও একটা ভিডিও করেছি, এই যে বিষয়টা মানে দিস ইজ লাইক, আমরা ইয়ার্কি মানে না পিক ডিটেইলিং ভাই আদিত্য দা, এটা কিন্তু ফ্যাক্ট। ধরো 2023 সালে মানে অ্যাকচুয়ালি ইনফরমেশন ট্রাস্টেড সোর্স থেকে উঠে এসেছিল যে দাউদ ইব্রাহিমের শরীরে বিষক্রিয়ার কিন্তু টেন্ডেন্সিস পাওয়া যাচ্ছে, সিমটমস দেখা যাচ্ছে, মানে দাউদ ইব্রাহিমের অবস্থা মানে প্রায় যায় যায় মোড়ো মোড়ো অবস্থা। তো সেটাকে তুলে এনে এত সুন্দর করে ওই ট্যানজেন্টটা জুড়ে দেওয়া রাকেশ বেদি, দ্যাট ইজ ইনক্রেডিবলি স্যাটিসফাইং। এবার দেখো এটা সত্যি কি মিথ্যা আমরা তো কেউ জানি না, আমরা কেউ, আমি এটা বারবার করে বলি, আমরা কেউ ক্লাসিফাইড ফাইল দেখিনি। এই আর্গুমেন্ট গুলো হওয়াটাই একটা বোকা বোকা জিনিস, তাই না? মানে আদিত্য দোভাল তো তোমাকেও ফাইল দেখায়নি, আমাকেও ফাইল দেখায়নি, আদিত্য দারকে দেখিয়েছে কিনা আমরা জানি না, তাই না? তো এই আর্গুমেন্টটা অ্যাজ আ ন্যারেটিভ দ্যাট অ্যাকচুয়ালি পেজ অফ, যে একটা ক্যারেক্টার ওয়াজ কনসিস্টেন্টলি দ্য বাট অফ দ্য জোক। আমরা ফার্স্ট ফিল্মেও দেখেছিলাম, সেকেন্ড ফিল্মেও দেখেছিলাম জামিল জামালের ক্যারেক্টারটা কমিক রিলিফ ক্যারেক্টার, পার্ট অফ দ্য জোক ক্যারেক্টার। তো ওই রকম পার্ট অফ দ্য জোক ক্যারেক্টার লাস্টে গিয়ে অত বড় একটা মোমেন্ট পাবে, দ্যাট ওয়াজ এক্সট্রিমলি স্যাটিসফাইং ন্যারেটিভ। রাদার আমি বলবো, তুমি যদি ব্যাক ট্রেস করে পার্ট ওয়ানে যাও, পার্ট ওয়ানে দেখবে একটা একটা জায়গা আছে যেখানে জামিলের মেয়ের সাথে প্রথমবার হামজার আলাপ হয়। একটা পলিটিক্যাল র্যালি চলছিল, সেখানে হামজা ওর ফোনটা পায়, জামিল ফোনটা ফেলে দেয়, যে তুমি সারাদিন ফোন চালাও বলে ফোনটা ফেলে দেয়। হামজা সেই ফোনটা কুড়িয়ে পায়, এবং পরবর্তীকালে সেখান থেকেই নাম্বার পায়, এই পায়, যাই পায়। তো এবার এটাও তো হতে পারে যে জামিল যেহেতু আরএনএডব্লিউডি এজেন্ট, তো ইচ্ছাকৃত ইন্টেনশনালি ফোনটা ফেলেছে। এইবার কিন্তু লজিকটা ক্লিয়ার হচ্ছে যে ও ইন্টেনশনালি ফোনটা ওখানে প্লেস করেছে যাতে হামজা ওটা পায়। ঠিক আছে, এবং তুমি যদি দেখো জামিল যেভাবে অপারেট করতো, এই গ্যাংস্টারকে ওর বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে, একে এর বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু সে অনেক আগে থেকেই করছিল। ঠিক আছে, যাতে এদেরকে এলিমিনেট করতে পারে, মানে রেহমান যেই এলিমিনেট হলো, এবার আরশাদ পাপ্পু, এবারে এই, ঠিক আছে, সেইগুলো যে ও করছিল, কিন্তু ও কখনো হামজাকে এলিমিনেট করতে চায়নি। এবার সেটা ইনিশিয়ালি আমরা ভাবছিলাম যে আচ্ছা হয়তো জামাই বলে করছে না, বাট পরে জামাই বলে, হ্যাঁ। আচ্ছা, যে এই ব্যাপার আর কি। না, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ওটা। খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং রাকেশ বাদির পারফরমেন্স ফেনোমেনাল, ফেনোমেনাল ইন দ্য। আর রাকেশ বেদির ব্যাপার হচ্ছে কি না, রাকেশ বেদি বহুত দিন মানে তাকে নিয়ে কথা হয়নি, মানে হি ওয়াজ ওয়ার্কিং ফর সো লং, বাট তাকে নিয়ে এত বেশি আমি কথা বলেছি হয়নি। রাকেশ বেদি কিন্তু ইন্ডিয়া যখন টেলিভিশন এসছিল, মানে হ্যাঁ। দূরদর্শন এরাতে, রাকেশ বেদি কিন্তু একদম প্রথম লটের টেলিভিশন অ্যাক্টর, মানে এই নয় যে এখন ফেমাস হচ্ছে, শ্রীমান শ্রীমতী রিমতি করেছিল। তো মানে একদম প্রথম যারা টিভিতে ফেমাস হয়েছিল 80s-এ, আর্লি 90s-এ, রাকেশ বেদি ওয়াজ পার্ট অফ দ্যাট। তো 2026-এ এসে তোকে কথাটা বলছে জামিল জামালের টুইস্টটা নিয়ে কথা হচ্ছে, তো ফাইনালি হি গট ইট। মানে এটা ফার্স্ট ফিল্মে কি হলো, অক্ষয় খান্না 25 বছর কাজ করার পরে গিয়ে রায়মান ডাকায়, কোথাও গিয়ে সেকেন্ড পার্টে রাকেশ বেদির সাথে এটা হচ্ছে কাইন্ড অফ। না কি বলতো ব্যাপারটা, এখন সোশ্যাল মিডিয়া এসছে না, মানে আমার মনে আছে রাকেশ বেদি বলতে আমার কিন্তু, ধরো তিরঙ্গা বলে একটা ছবি হয়েছিল, রাজকুমার ছিল, নানা পাটেকর, সেখানে খাবরি লালের চরিত্র করেছিল রাকেশ বেদি। সো নাও হি ইউজ টু কল অ্যান্ড গিভ ইনফরমেশন। সেটাও একটা এসপিওনাজ ফিল্ম, কিন্তু এসপিওনাজ অ্যাকশন, টেকনিক্যালি তার ট্রিটমেন্ট অন্যরকম। সেখানেও হ্যাঁ, সেখানেও রাকেশ বেদি ছিল কিন্তু। তো রাকেশ বেদি কিন্তু প্রচুর এরকম আইকনিক চরিত্র কিন্তু করেছে, মানে অনেক করেছে আর কি। ইভেন তুমি চশমে বদ্দুর দেখেছো তো? চশমে বদ্দুর, চশমে বদ্দুরের তো অনেক ইন্টারেস্টিং রোল করেছে টেলিভিশনে। হি ওয়াজ ওয়ান অফ দা ফার্স্ট, মানে ওই যে প্রথম যে গ্রুপটা ছিল দূরদর্শনে যারা করছে, বা তারপরে যখন প্রাইভেট চ্যানেলস আসছে, তো ফাইনালি হি ইজ লাইক গেটিং টকড অ্যাবাউট, যেটা খুবই ভালো। তো হ্যাঁ, মানে ফাইনাল টুইস্টটা মারাত্মক ওয়ার্ক করেছে। আর দেব যদি আমাকে একটা কথা বলে, এই যে দাউদ ইব্রাহিমকে জেনারেলি সিনেমাতে যে পোর্ট্রেলটা করে থাকে, যেরকম বড় রে ব্যান সানগ্লাসেস পরে বসে আছে, কোট পরে, যেটা আমরা শারজার মধ্যে ছবি দেখেছি, বা তার যে ফটোশুট হয়েছে যেগুলো এসছে সামনে, তাকে নিয়ে যত বই লেখা হয়েছে সেগুলোতে যে ছবিগুলো এসছে, সেখান থেকে যে হাটকে দাউদকে একটা এরকম ভাবে প্রেজেন্ট করা, সেইটা কিরম লেগেছে? আমার কিন্তু ওটা খুব ভালো লেগেছে, আমার মানে ওই দারুণ লেগেছে। কেন আমি বলছি, এটা না কোথাও গিয়ে দিস ইজ দ্য সাবভার্সন অফ অডিয়েন্সেস এক্সপেকটেশন। তুমি দেখো কিভাবে শটটা বিল্ড হচ্ছে, যে বিশাল একটা ল্যাভিশ ইয়েতে যাচ্ছে, সুইমিং পুলে মেয়েরা জল ইয়ে করছে, আমরা
বিশাল মানে বুঝতেই পারছি যে ক্যারেক্টারটা বিশাল কেউ লার্জার দ্যান লাইফ, এবং দাউদ ইব্রাহিমের প্রেজেন্টেশনটা ওরকমই আসে। তো ওখান থেকে ওই রকম একটা সাবভার্ট করা, যে ক্যারেক্টারটা পুরোপুরি একদম বেড রিডেন একটা ক্যারেক্টার, চলতে টলতে পারে না, লাইফ সাপোর্টে আছে, দারুণ ছিল। এবং আমি জানি না তুমি অনিশ্চ এগ্রি করবে কিনা, এটা না আদিত্য ধার মানে কিছুটা তো অবভিয়াসলি, যেটা আমরা বললাম যে পরবর্তীকালে এরকম জেনুইন মাল্টিপল টাইমস খবর উঠে এসেছে যে দাউদ ইব্রাহিমের হেলথের সিরিয়াস সমস্যা আছে, তো সেটা ইনকর্পোরেট করেছে। এবং আরো একটা বিষয়, যে আমি একটা টেরোরিস্ট ক্যারেক্টারকে এমন ভাবে দেখাবো না যে পিপল রুট ফর দ্যাট। যে অন্য সময় দাউদ ইব্রাহিমের ক্যারেক্টার গুলো কিরকম হয়, ইটস আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারটার মধ্যে কোথাও গিয়ে সেই ক্যারেক্টারটা বাজে হলেও সেটার মধ্যেও কিন্তু একটা এমন ক্যারিসম্যাটিক ওয়েতে দেখাচ্ছে, যেটা ফার্স্ট পার্টে আমরা রহমান ডাকাতের ক্ষেত্রেও দেখেছিলাম। ইটস আ ক্যারিসম্যাটিক ভিলেন, যে ওর সানগ্লাস পরা, পরা, মানে হি ইজ কমান্ডিং দ্য রুম, মানে দাউদ ইব্রাহিমের যে রোলটা আমরা দেখে এসেছি, তো সেইটা আমি দেখাবো না। তো আমার মনে হয় ওটাও কিছুটা টেন্ডেন্সি ছিল, আই উইল নট গ্লোরিফাই দ্যাট ক্যারেক্টার, বা আমি এই ক্যারেক্টারটাকে এমন ভাবে দেখাবো না যেখানে এই ক্যারেক্টারটা এম্পাওয়ার্ড। এটা আমার ইন্টারপ্রিটেশন। আর তুমি যখন সিনেমাটা দেখে তুমি ব্যাটম্যানের তো প্রচুর রেফারেন্স নিশ্চয়ই দেখতে পেয়েছো, যখন ওই যে পুরো ক্যাশ জ্বালিয়ে দিচ্ছে, বা ধরো রণবীর সিং যখন ওই খানানিকে ফেলছে তাদের উপরে বসে দাঁড়িয়ে রয়েছে, বা ধরো এই যে বন্ধুটা যে ড্রাগ নেয় যখন, তখন যে হ্যালুসিনেট করতে শুরু করে, ওটা থেকে ব্যাটম্যান বিগিনসে যখন স্কেয়ার ক্রো ব্যাটম্যানকে ড্রাগ দিয়ে দেয়, ওকে ইমাজিন করতে শুরু করে, দেখবে ওই সিকোয়েন্সটার মতোই পুরো করেছে কিন্তু। তো ব্যাটম্যানের প্রচুর রেফারেন্স দেখতে পেলাম। তো এবার তুমি দেখবে যে মানে বাইরের দেশের তো সিনেমার ইনফ্লুয়েন্স আছেই আদিত্যদের কাজে। ইভেন ইয়ামি গৌতমের ইন্ট্রোটা তো পুরোই কিল বিল থেকে নেওয়া। হ্যাঁ একদম। মানে ওখানে শর্ট, ইভেন পায়ের শর্ট, ব্যাক শর্ট পুরো সেম। এবার আমার কথা হচ্ছে, আমার এই ভিলেনটাকে দেখে মনে হলো, ডিউন সিনেমাটা তুমি দেখেছো? ডেনিস ভিলেনভের ডিউনে দেখবে একটা ভিলেন যে থাকে, সে একদম ওই সারাক্ষণ শুয়ে বসে থাকে, জলের মধ্যে চুবে থাকে ওই কেমিক্যালের মধ্যে, ঠিক আছে? ও বাতিস্তাকে আর কি অর্ডারস দেয় যে এইটা করো ওটা করো, হি নেভার ডাজ ইট হিমসেলফ। এবং ওরকম আর কি, এরকম মোটা চেহারা। তো আমার মনে হচ্ছে ওইটার কোথাও ইন্সপিরেশন আছে। তোমার যেটা মনে হয় যে ডিউনের মতো এরকম করবার চেষ্টা কিছুটা আছে। ওই ক্যারেক্টারটা যেটা তুমি বলে ডিউনের ক্যারেক্টারটার ইন্সপিরেশন, যে ক্যারেক্টারটা মানে ফিজিক্যালি ইনকেপেবল, বাট হি ইজ সো পাওয়ারফুল যে সে তাও কন্ট্রোল করতে পারে। হ্যাঁ কিছুটা আমার ওটার মধ্যেও লেগেছে। এবং কিছুটা অর্জুন রামপালের ফাদারের ক্যারেক্টারটাও, আমি জানি না কথা হচ্ছে না, ওই ক্যারেক্টারটাও কিন্তু প্রচন্ড ফ্যাসিনেটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ ওই ক্যারেক্টারটা লেগেছে আমার কিছুটা। বাট হ্যাঁ দাউদ ইব্রাহিমের যে পোর্ট্রেয়ালটা ছিল, আমার যেটা মনে হয় যে মানে কিছুটা গ্লোরিফাই না করতে চাওয়া, যে আই উইল নট এম্পাওয়ার দেয়ার ক্যারেক্টার, যে এই ক্যারেক্টারটা এমন ক্যারিসম্যাটিক লাগুক যে মানে লোকে রুট করুক ইন আ ওয়ে। আর সেকেন্ডলি যেটা বললাম যে জেনুইন, কিন্তু এটা বহুবার উঠে এসছে যে দাউদ ইব্রাহিমের হেলথের অবস্থা সত্যি খারাপ। মানে এটা আমার খালি একটা জিনিস একটু অ্যাবসার্ড লেগেছে, সেটা হচ্ছে যে মানে দ্য ওয়ে দাউদ ওয়াজ স্পিকিং, দ্য ভোকাবুলারি, ওটা আমার আনরিয়েলিস্টিক লেগেছে। বিকজ হি ওয়াজ স্পিকিং লাইক বেঙ্গল অনলি, মানে বিকজ হি ওয়াজ স্পিকিং ইন উর্দু, মানে একদম পুরো ফাইন উর্দুতে কথা বলছে, দেখবে যে ইসসে বদলা লেনা হ্যায়, ইয়ে করনা হ্যায়, এরকম ভাবে পুরো, মানে মেজর ইকবাল যে ল্যাঙ্গুয়েজে কথা বলে উর্দুতে, হি ইজ ইউজিং দ্যাট। এবার ব্যাপার হচ্ছে, তুমি যদি দাউদের ফোন কল রেকর্ডিং শোনো, ইউটিউবে প্রচুর আছে, বা ইফ ইউ মানে রিড অ্যাবাউট হিম, বিকজ হি ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ ইন মুম্বাই এন্ড হি ওয়াজ দেয়ার ফর লং টাইম, রাইট? তো হি ওয়াজ এ মারাঠি স্পিকিং গাই। তো ওয়েন হি ইউজ টু টক, ঠিক আছে, তো ওর কথার মধ্যে যে ক্যায় সালা রে, বুঝলে তো, মানে যেটা মারাঠিদের কথা বলে না, মানে মারাঠি হিন্দি হ্যাঁ, মানে সেইটা হি ইউজ টু স্পিক লাইক দ্যাট। তো তুমি ওর ফোন কলের মধ্যে ওটাই শুনতে পাবে। তো এইটা হতে পারে না, আমি বুঝতে পারছি 90s থেকে হি ইজ দেয়ার ইন করাচি, ঠিক আছে, সেফ হেভেন তাকে দিয়েছে আইএসআই। বাট একটা লোক ধরো জন্ম যেখানে হয়েছে, জন্ম কর্ম সবকিছু ও করেছে মুম্বাইতে, ও সাডেনলি ওর ডাইলেক্ট ক্যান নট চেঞ্জ। এই একমাত্র নোটিস করিনি, এটা তুমি বলে দেবে। না 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 একটা পয়েন্ট, না আমি এটা নোটিস করিনি। এটা জেনারেল অডিয়েন্স নোটিস করবে না, বিকজ আমি যেহেতু দাউদের ব্যাপারে প্রচুর পড়েছি, ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি দেখো ছোটবেলা থেকে এই ক্যারেক্টারটা খুব ফ্যাসিনেটিং লেগেছে, এবং মাল্টিপল টাইম যেহেতু রাম গোপাল বর্মাও দেখিয়েছে, অনেক সিনেমাতে তো আমরা দেখতে পেয়েছি দাউদকে। তো আমার চিরকালই ওর ব্যাপারে জানার খুব আগ্রহ ছিল, তো আমি অনেক বই পড়েছি, ঠিক আছে, এস হুসেন জাদির লেখা যে বইগুলো পড়েছি, তারপর নিজেও রিসার্চ করেছি, তো দেখেছি, মানে কল রেকর্ডিংস যেগুলো সেগুলো শুনেছি। তো ওখান থেকে আর কি আমি মানে জানতাম এই ব্যাপারটা। আমার মনে হয়েছে একমাত্র নিখিল আডবাণী ডি ডে সিনেমাটা যেটা ছিল না, ডি ডে, ঋষি কাপুর ছিল, ঋষি কাপুর যেভাবে কথা বলে, আমি টকিং অ্যাবাউট দ্য ডায়ালেক্ট, তুমি দেখবে একটা চেহারাটা ওরকম দিয়েছিল যে দাউদ মোটা হয়ে গেছে। ওখানেও কিন্তু হ্যাঁ, ওখানেও কিন্তু মানে এটা দেখিয়েছিল যে হি হ্যাড বাইপাস,
ঠিক আছে, ওর ডায়ালিসিস চলছে, সেখানে ওখানে কিন্তু ওই অ্যাড্রেস ক্যারেক্টারটা আমি বলবো অনেক বেশি রিয়েলিস্টিক পোর্ট্রেয়াল অফ দাউদ ইব্রাহিম, মানে ছিল ওই লার্জার দ্যান ডেফিনেটলি। লাইফ ক্যারিজম্যাটিকটা না দেখে অ্যাকচুয়ালি একটুখানি মানে মানে যেটা অ্যাকচুয়ালিতে মানুষটা সেরকম কাইন্ড দেখিয়েছে। তো ওখানে কিন্তু ওই ডায়ালেক্টটা খুব ভালো নিখিল আডবাণী ধরেছিল, যে ও মাঝে মাঝে মারাঠিতে কথা বলছে, মানে মারাঠি ওয়ার্ড ওর বেরিয়ে আসছে, ঠিক আছে, বুঝতে পারলে তো? কারণ একটা হ্যাঁ, পাকিস্তানের মুম্বাইয়ের লোক, লোকেরা ওইভাবেই কথা বলে, মানে একটা হ্যাঁ হিন্দি হ্যাঁ মারাঠি একটা জগা খিচুড়ি ভাষাতেই কথা হ্যাঁ, বলে। তো ওটা ও, হি ক্যান স্পিক ইন ফ্লুয়েন্ট মারাঠি অলসো, ঠিক আছে। তো আমি ওটা এক্সপেক্ট করছিলাম, যে যখন আমি দেখছি যে হি ইজ টকিং লাইক মেজর ইকবাল, উইচ ইজ নট পসিবল, মানে ওটা আমার হ্যাঁ, একটু মানে পিওর উর্দুটা মানে দাউদ ইব্রাহিম যেখানে জন্মেছে ডোংরিতে, হ্যাঁ, যেটা মানে এখন হ্যাঁ। বেটার হয়েছে, তখন একদমই মানে খুবই ডেঞ্জারাস টাইপের জায়গা ছিল। মানে হ্যাঁ, ও পিওর হিন্দিটা আসবে না, কারণ মেজর ইকবালের মানে যদি তুমি এটা দেখো, দেখবে, তার আমি বাবা তোমাকে বলছি একটা আরো একটা মিলিটারি জিনিস, জেনারেল, তুমি দেখ তো সে তুমি দেখবে হ্যাঁ বলো। আরেকটা জিনিস আমি বলছি, তুমি নোটিস করবে, ধরো যারা হায়দ্রাবাদে যে মুসলিমরা থাকে, তাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা সার্টেন ডায়ালেক্ট আছে, কাইকু হুম। এরকম করে কথা বলে ওরা, ঠিক আছে, নাকুরে এরকম করে দেখবে একটা প্রোনাউন্সিয়েশনটা এরকম হয়। তো হায়দ্রাবাদের কিন্তু মুসলিমরা কিন্তু আবার মানে বম্বের মুসলিমদের মতো কথা বলে না। সো আবার তুমি দেখবে বিহারে যে না না, মুসলিমরা সেটা থাকে একদমই মানে আলাদা করে মুসলিম বলা তো, কারণ সে তো হায়দ্রাবাদের হিন্দুরাও মুম্বাইয়ের হিন্দুদের মতো কথা বলে না। না 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 না, আমি বলছি যে মানে না, মানে হায়দ্রাবাদে পার্টিকুলারলি, যে মানে হায়দ্রাবাদ সিটিটার মধ্যে তো একটা মুসলিম পপুলেশন আছে, এই চারমিনার হুম। এলাকা আশেপাশে ওল্ড ইন্ডিয়ান হায়দ্রাবাদ, সাইড। ওল্ড হায়দ্রাবাদ যেটাকে বলে, হ্যাঁ। হ্যাঁ, তো সেইখানে কিন্তু একটা সার্টেন ওয়েতে কথা বলে, মানে উর্দুতে বললেও, ধরো ওরা হিন্দি উর্দু যাই বলছে, কিন্তু সেটা থ্রোয়িং একটা সার্টেন ডায়ালেক্ট আছে, আমি সেটাই বলতে চাইছি, ঠিক আছে, হ্যাঁ, which is সেটা ইভেন very- ইভেন এটা লখনউয়েও আছে, দেখবে লখনউয়ে যে হ্যাঁ উর্দুটা বলা হয় খুব ফাইন হ্যাঁ, উর্দু, ওটা খুব ফাইন উর্দু, এক্স্যাক্টলি, ওটা অনেক খুব বেশি ফাইন ফাইন। উর্দু। হ্যাঁ, তো ওটা ডিফার করে কিন্তু আলাদা আলাদা জায়গা, তো আমি ওটা এক্সপেক্ট করছিলাম যে মানে মানে আমার মনে হয়েছে যে ওই ডায়ালেক্ট ওয়াইজ, এইটা দেখো আগে খুব মাইনর ডিটেল, কিন্তু যেহেতু আদিত্যদের পিক ডিটেল করে, তাই জন্য আর কি আমি, ডিটেলিং ভাই আদিত্য দা, হ্যাঁ। তো ওইটা আর কি একটু মিস হয়ে গেছে আর কি। না 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 না, এটা আমি খেয়াল করিনি, আমি যদি মিথ্যে কথা বলা হবে যদি খেয়াল করেছি, আমি খেয়াল করিনি, বাট হ্যাঁ মানে ডোংরি থেকে বড় হয়েছে, মানে 1993 অব্দি তো দাউদ তো ইন্ডিয়াতেই ছিল, বলিউডের সাথে কানেকশন ছিল, ইয়ে ছিল। হ্যাঁ, তার ওরকম অত শুদ্ধ একদম পুরো মানে ওরকম হিন্দি মানে উর্দু আসবে না, এটা ফ্যাক্ট না, একদম হ্যাঁ, তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি তোমার মানে এটা অনেক বেশি পার্ট টুটা অ্যাকশন ড্রিভেন, তোমার অ্যাকশনটা কিরকম লেগেছে? আমার অ্যাকশনটা আমি আমি এনজয় করেছি, মানে যে অ্যাকশন গুলো আছে আমি সবচেয়ে বেশি এনজয় করেছি হচ্ছে, যেটা তুমিও বলে বাথরুমের যে ব্যাপারটা, ওই ড্রাগ ইনডিউসড হ্যালুসিনেট হতে হতে যে মারামারিটা, ওটা আমি দারুণ এনজয় করেছি। লাস্টের যে অ্যাকশনটা হচ্ছে ওটা মারাত্মক স্যাটিসফাইং, অর্জুন রামপালের সাথে যে পরিণতিটা হচ্ছে ওটা দারুণ। আই রিয়েলি এনজয় দ্য অ্যাকশন, মানে এটা একটু গ্রাফিক নভেল টাইপের ট্রিটমেন্ট দেওয়া, যেটা অরিত্র বলছিল, একটা ব্যাটম্যানিশ ভাইব আছে, কিলবিলিশ ভাইব আছে একটা, তো আই রিয়েলি এনজয় দ্য অ্যাকশন, এবং লোকেও এনজয় করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার তো দারুণ। কলেজ পুরো হাউসফুল তো ছিলই, আর রাত্রের শো একদম পুরো জ্যাম প্যাক ছিল, দারুণ এনজয় করেছিল। আমি তো আরো একবার তো যাবই। না না, আমিও আরেকবার তো যেতেই হবে, উইকেন্ডে যাব। এই তোমার তুমি কি মানে অনেকটা মিউনিকের মধ্যে ট্রিটমেন্টটা নোটিস করেছো, মানে মিউনিকে যেরকম একটা সাসপেন্স মিউনিকের ছিল বা একটা মানে প্রত্যেকটা, খুব স্পষ্ট ছাপ আছে, খুব স্পষ্ট ছাপ আছে মিউনিকের। এবার ইভেন মিউনিকের ব্যাপারটা কি বলবো, মিউনিক সিনেমাটা আরেকটু বেশি কি বলবো, আরেকটু সাটেল বেশি, এটা হলিউডের সিনেমা। এটা কোনো কোনো জায়গায় আমার যেটা মনে হয়েছে যে একটু মানে, দেখো মিথ্যে কথা বলা হবে, আমি একটু হ্যামারিং এর চেষ্টা কিন্তু হয়েছে, সেটা না বললে মানে একটু যে আমি যে ন্যারেটিভটা বলতে চাইছি দ্যার ইজ আ হ্যামারিং টু ইট। মিউনিক সেটা করেছিল, বাট ওটা অনেক সাটেল। নাকি আচ্ছা তো দেব, যদি আমাকে একটা কথা বলো, এইটা আমি বুঝতে চাই, এই মানে দেখবে স্পিলবার্গ, ঠিক আছে, মিউনিকে কি গল্প, মিউনিকের গল্প হচ্ছে যে ব্ল্যাক সেপ্টেম্বর, আচ্ছা, মিউনিকের টাকা, গল্পটা আমি ছোট করে বলে দেবো দর্শককে, র্যাথ অফ হ্যাঁ গডের গল্পটা। হ্যাঁ হ্যাঁ, তো রাত অফ গডের আমি গল্প। মিউনিকের ঘটনাটা বলে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং ঘটনা। তো সেটা হচ্ছে 1972 তে অলিম্পিক হয়েছিল জার্মানি জুরিখে, ঠিক আছে, এক একটা শহরে এক একটা অলিম্পিক হয় আপনারা জানেন। তো সেই জুরিখে সব দেশ পার্টিসিপেট করেছিল, এবং মানে অলিম্পিক যখন হয় অরিত্র, তো একটা জায়গায় সব অ্যাথলিটকে একসাথে রাখা হয়, ঠিক আছে, ওটাকে বলে অলিম্পিক ভিলেজ। এবং সেখানে প্রচুর রকম ফেসিলিটি, ট্রেনিং ফেসিলিটিস আছে, খাবার দাবার, ট্রেনিং করছে সব রকম, একটা বিশাল বড় জায়গায় সবাই থাকে, অলিম্পিক ভিলেজ বলে। তো জুরিখে অলিম্পিক ভিলেজ, তো সেখানে প্যালেস্তিনিয়ান টেরোরিস্টরা ঢুকে কিছু ইসরায়েলি
ইয়েদের ক্যাপচার করে নেয়, 9 জনকে ক্যাপচার করে, ঠিক আছে, তার মধ্যে 2 জনকে স্পটে মেরে দেয়। এবার 1970s জার্মানি বড়লোক দেশ ছিল, এটা ওয়েস্ট জার্মানির কথা বলছি, তখন কিন্তু জার্মানি ডিভাইডেড, ইস্ট জার্মানি যেটা কমিউনিস্ট, যেটা সোভিয়েত আমেরিকার ইনফ্লুয়েন্সে, ওয়েস্ট জার্মানি হচ্ছে আমেরিকান ইনফ্লুয়েন্সে, তো উই আর টকিং অ্যাবাউট ওয়েস্ট জার্মানি। তো তখন অব্দি ওয়েস্ট জার্মানির যে ইন্টেলিজেন্স ছিল বা যে রেসপন্স ছিল সেটা তারা ঠিক করে করতে পারেনি, ঠিক আছে। এবং ইভেনচুয়ালি তারা প্রথমে তো 2 জনকে মেরে দেয়, ইসরায়েলি যে অ্যাথলিট ছিল ওই অলিম্পিক ভিলেজ থেকে কিডন্যাপ করে। তারপরে ওয়েস্ট জার্মানি টাইমে কাউন্টার মানে মেজার দিতে পারছে না, প্যালেস্তিনিয়ান টেরোরিস্টরা 9 জনকেই মেরে দিচ্ছে। তারপরে আসছে যেটা নিয়ে অরিত্রর সাথে আমার বিয়ের আগে কথা হচ্ছিল, সেটা হচ্ছে র্যাথ অফ গড। ইসরায়েল র্যাথ অফ গড ইয়ে করছে, এবং মানে ইট ওয়াজ আ, মানে আমি এটাই নিয়েই সিনেমাটা, ইট ওয়াজ আ মাস এক্সিকিউশন ক্যাম্পেইন। মানে যারা যারা এটার সাথে গিয়েছিল মানে সারা পৃথিবী থেকে খুঁজে বার করে, কারোর মানে সে ফোনের মধ্যে বম, মানে ইউনিক ওয়েতে এক্সিকিউট করেছিল। এবং মানে ইট ওয়াজ আ ম্যাসিভ এক্সিকিউশন ক্যাম্পেইন। যদিও র্যাথ অফ গডের এটা না বললে ইয়ে হবে, র্যাথ অফ গডের একটা ডার্ক সাইডও আছে। ইসরায়েল এতটাই বেশি ড্রিভেন ছিল, ইসরায়েল অনেককে এরকম ভুলও এক্সিকিউট করে দিয়েছিল যে যারা আর কি ইনভলভ ছিল না, তো সেই ডার্ক সাইডটাও আছে, আমরা দুটো দিকের কথাই বলবো। সো ইট ওয়াজ ম্যাসিভ ওই রিভেঞ্জের ইয়েটা। এবং এখানে ধরো দেখো দেখো ধুরন্ধর দ্য রিভেঞ্জ যেহেতু বলছে, কাইন্ড অফ সিমিলার সিচুয়েশনই, যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে আমরা রিভেঞ্জ নিচ্ছি। তো লাস্টে গিয়ে যখন ওই ইয়ে রণবীর সিং এর ইয়েটা আসছে, চেন যখন ঘোরাচ্ছে, র্যাথ অফ গড, সো দ্যাট ওয়াজ লাইক এগেন খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং কোথাও গিয়ে ইসরায়েলের সাথে ওই যে, এবার দেখো এটার মধ্যে একটা পলিটিক্স অবভিয়াসলি আছে, উই ক্যান নট ইগনোর দ্যাট দেয়ার ইজ নো পলিটিক্স টু ইট, বাট ওই জিনিসটা দুটোকে খুব সুন্দর কানেক্ট করছে। আর হ্যাঁ, মিউনিকের এমনি রেফারেন্সেস তো আছে, একটা মিউনিকের না, ট্রিটমেন্ট আমাকে অনেক তুমি যদি একটা জিনিস খালি বলো, মানে এটা তোমার কি দেখে মনে হয়েছে যে ধরো মিউনিকে যেমন স্পিলবার্গ একদিকে বলছে যে জিউরা আর কি বদলা নিয়েছে, ঠিক আছে, তাদের সাথে যেটা হয়েছে সেটা বদলা নিচ্ছে, সেটা যেরকম দেখাচ্ছে সেই মিশনটা, তার মধ্যে সাসপেন্স, টেনশন সবকিছু দেখাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম দ্য প্রোটাগনিস্ট সে যত ভায়োলেন্স করছে দ্যাট ইজ হার্বিং হিম অলসো। অ্যান্ড একটা টাইমে কিন্তু ও ইন্ট্রোস্পেকশন করছে যে আমি যে যে বদলাটা নিচ্ছি, এই বদলাটার পরবর্তীতে কি হবে, ওয়ান্স দিস রিভেঞ্জ এন্ডস উইল দ্য পিস বি রিস্টোর্ড। ঠিক আছে, তুমি দেখবে একটা জায়গায় ও কোয়েশ্চেনও করে একজনের সাথে, ওর মানে যে ওকে ওর যে হ্যান্ডলার তার সাথে ওর ঝামেলা হয়, ঠিক আছে, এবং ওর একটা নিজস্ব ব্রেকডাউন হয়। স্টিভেন স্পিলবার্গ কিন্তু নিজে জিবিস। হ্যাঁ, নিজে জুইশ, তো সেটাই বলছি। আমি বলছি যে এই যে ইন্ট্রোস্পেকশনটা ছবিটা করতে পেরেছিল মিউনিক, সেই ইন্ট্রোস্পেকশনটাতে কখনো আমি কোন মানে এটা কোনো ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে আমি দেখিনি যে এই ইন্ট্রোস্পেকশনটা কখনো আসে। এটা এটা তোমার কেন মনে হয়? স্টোরি টেলিং মেথড হিয়ার ইজ ডিফারেন্ট। কারণ আমাদের ইন্ডিয়াতে দেখো মানে এটার একটা ঐতিহাসিক ব্যাগেজও আছে, যে ইসরায়েল আর প্যালেস্তাইনের তুমি যদি কনফ্লিক্টটা দেখো, এটা নিয়ে আমরা একটা, আমি আর অরিত্র একটা সেপারেট ভিডিও করবো, এখানে পুরোটা পসিবল নয়। দেয়ার আর লট অফ গ্রে এরিয়া স্টোরি, ঠিক আছে। এই মানে ডাইরেক্ট ব্ল্যাক এন্ড ডাইরেক্ট হোয়াইট কিন্তু নেই। তুমি দুদিক মানে এরকম প্রচুর ঘটনা ঘটেছে যেখানে ইসরায়েলও কিন্তু যথেষ্ট পরিমাণে রেসপন্সিবল, আর প্যালেস্তাইন তো প্রচুর কেস করেছে যেখানে রেসপন্সিবলি। ইভেন ইন র্যাথ অফ গড ইসরায়েল যেটা বললাম, যে তারা এতটাই ড্রিভেন হয়ে যাচ্ছে যে এটার প্রতিশোধ দিতে হবে, তারা প্রচুর এরকম লোককে এক্সিকিউট করছে যে যেটা পরবর্তীকালে জানা গেছে তাদের কোনো সম্পর্কই ছিল না। মানে ইসরায়েল জাস্ট ওই ড্রিভেনটা দিয়ে, ওই ইয়েটার মধ্যে দিয়ে প্রচুর লোককে মেরে দিয়েছে। মানে কালপ্রিটদেরও মেরেছিল, বাট অনেক লোককেও মেরেছিল যাদের সাথে কোনো ইনভলভমেন্টই ছিল না। So there are a lot of gray areas to it. So যখন গ্রে এরিয়া থাকে অরিত্র, you can tell a much more nuanced story, কারণ হিউম্যান নেচারটা তো গ্রে। ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে অরিত্র গ্রে এরিয়া কিন্তু কম, এটা কিন্তু অনেক বেশি। আমি বলছি না যে মানে এখানেও নুয়ান্সের জায়গা নেই, লোকে মানে মানে তো অন্যরকম করে নেয়, there are no nuance to it। এখানে না অনেক বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখো একজন ধরো পাকিস্তানের কোনো টেরোরিস্ট, সেটা সে ইন্ডিয়াতে এসে বোম ফাটাচ্ছে, 200 লোক মারা যাচ্ছে, এটা তো কোনো গ্রে এরিয়া নেই না। তো তুমি যখন স্টোরি টেলিংটা করছো যে সামওয়ান ইজ টেকিং রিভেঞ্জ অন দ্যাট, বা সে ইন্ডিয়ার ইন্টেলিজেন্সের থেকে যাচ্ছে, সেক্ষেত্রে পুরোপুরি 360 ডিগ্রি এক্সপেক্ট করাও যায় না। বাট হ্যাঁ, আমারও মনে হয়েছিল যে যদি কোনো একটা সময় মানে হামজা ধরো যেরকম হয় আর কি, আয়নার সামনে নিজেকে দেখছে যে এত ভায়োলেন্স, এত মানে কিসের জন্য, তো যদি সেই রকম একটা অ্যাসপেক্ট আনতে পারতো হয়তো ভালো লাগতো। বাট এখানে সেটা আমি রাদার ধুরন্ধর 1 এর এন্ডে ছিল, কিন্তু যখন রেহমানকে মারে তারপরে কিন্তু ও ওই ব্যাগেজটা মানে দেখবে ওকে হ্যালুসিনেট করতে শুরু করে, মানে পুরো শেক্সপিরিয়ান একটা টাচ দেয়, ওই জন্য চ্যাপ্টারটার নামও ওরকম দিয়েছে একটু ব্রুটাস বলে, ঠিক আছে। এবং তারপরে বাড়ি যখন আসে হি
ক্যানট ইট, ও খেতে পারছে না, ঠিক আছে, পুরো কাঁপছে, দেখবে পুরো রণবীর পুরো কাঁপছে, এরকম দেখিয়েছে ওকে। হ্যাঁ দেখো, আমার না আরেকটু নুয়ান্স ওয়েতে যে মানে হি অ্যাটলিস্ট কোয়েশ্চেন্স, মানে কোয়েশ্চেন করার দরকার নেই, কোয়েশ্চেন মানে এই নয় যে ইন্ডিয়ান অথরিটিকে কোয়েশ্চেন করবে বা কিছু, মানে এই যে ভায়োলেন্স গুলো হচ্ছে, ইট টেকস আ টোল অন হিম। এই ধরো মানে আমি কিরকম বলছি বলতো অরিত্র, যে একটা র্যাম্বো ফার্স্ট ব্লাড টাইপের, যে দ্য ভায়োলেন্স যেটা সে করেছে ইট হ্যাজ টেকেন আ টোল অন হিম। তো ওই রকম একটা কিছু নুয়ান্স এবার সেটা ডাইরেক্টরের কল সে নেয়নি। তবে হ্যাঁ মানে মিউনিক সিনেমাটা যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখেন, খুবই ভালো সিনেমা। এবং আমি তো র্যাথ অফ গডটা লিটারেলি 4 লাইনে বললাম, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। র্যাম্বো, এই যে ফার্স্ট ব্লাডের কথা তুললে, ফার্স্ট ব্লাডের কথা যখন তুমি তুললে, ফার্স্ট ব্লাড একটা জিনিস তুমি নোটিস করছো, যেটা নভেলটার মধ্যে বেশি ভালো করে এসছে। বাই দ্য ওয়ে, ফার্স্ট ব্লাড হচ্ছে একটা নভেলের অ্যাডাপ্টেশন। যে 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 অফিসারটা ওকে র্যাম্বোকে আটকায়, জন র্যাম্বোকে আটকায় ওই শহরের মধ্যে যেতে, ওর সাথে বাজে বিহেভ করে, যার সাথে ওর ঝামেলা শুরু হয়, সেই লোকটা কিন্তু নিজে এক সময় আর্মিতে সার্ভ করেছিল, ইউএস আর্মিতে। হি ফট ইন দ্যাট কোরিয়ান ব্যাটেল, কোরিয়াতে যে মানে আমেরিকার সাথে যে ঝামেলা, হ্যাঁ, এবং সেই যুদ্ধটা যেহেতু লোকে ভুলে গেছে, তো সে কিন্তু অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা ওই ব্যাটেলটাই লড়েছে। এটা সিনেমাতে কিন্তু দেখায় না, অত ভালো করে নেই, বাট নভেলে আছে, তো ওটা লড়েছে। এবার ভিয়েতনাম ওয়ার লড়ে এসছে, ওয়ার ভেটারেন হচ্ছে ভিয়েতনাম ওয়ারের। এবার এই যে বাজে ব্যবহারটা করছে না স্ট্যালনের সাথে, তার কারণটা কি জানো? ও মনে করে যে ভাই, আমরা যে যুদ্ধটা লড়েছিলাম তাতে তো আমরাও স্যাক্রিফাইস করছিলাম, আমরা যখন বাড়ি ফিরেছিলাম আমাদের জন্য তো আমাদের বাড়িতে কেউ কোনো সেলিব্রেশনও করেনি, এটাকে ওয়ার্ল্ড লেভেলে অ্যাকনলেজও করেনি, অ্যান্ড পিপল হ্যাভ ফরগট দ্যাট উই আর দ্য হিরোজ অফ দ্যাট ওয়ার। কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রে কি হচ্ছে, যে একটা তো কথাবার্তা হয়েছে যে ওয়ার বন্ধ করো, এরা ফেরত এসছে, মেডেল অফ অনার দিয়েছে, ভিয়েতনাম সোলজার্সরা বেটার সেলিব্রেটেড হয়েছে। সো হি হ্যাড দ্যাট গ্রাজ অন হিম। তো ও যখন ওকে বলে না মেডেলটা দেখাও, বলে র্যাম্বোকে, তো অ্যাকচুয়ালি ওর রাগ হয় ওর ওপর, যে ভাই এ এত মানে হিরো কি করে, বুঝতে পারলে তো? তো সেইখান থেকে ওদের মধ্যে ক্ল্যাশটা শুরু হয়। এবং পরে আমরা দেখতে পাই যে স্ট্যালনও, মানে এই যে ওয়ার ভেটারেন যাকে আমরা ভাবছি হিরো, মেডেল পেয়েছে, বাট সেও অ্যাকচুয়ালি প্রচন্ড একাকিত্বে ভুগছে, এবং হি হ্যাজ লস্ট হিজ টিমমেটস। অ্যান্ড ও যখন এয়ারপোর্টে নেমেছে, সেখানে যারা আর কি ওয়ারটাকে, যেহেতু আমেরিকার মধ্যে হিউজ প্রোটেস্টও হয়েছিল ভিয়েতনাম ওয়ার নিয়ে, তো সেখানকার লোকেরা, ওরা যাদের হয়ে দেশের হয়ে লড়ছিল, সেই দেশই ওকে এখন অ্যাকসেপ্ট করতে পারছে না, অ্যান্ড হি ডোন্ট নো হাউ টু অ্যাডজাস্ট উইদিন দ্য সোসাইটি। সো এই যে মানে ইট ওয়াজ আ প্রাইমারিলি অ্যাকশন ফিল্ম, বাট তার মধ্যে কতটা গ্রে এরিয়া, বুঝতে পারছো, মানে কতটা হিউম্যান সাইকোলজি, কত রকমের মানে নিজেদের দুটো লোকেদের মধ্যে, দুজনেই আর্মি থেকে, বাট তাদের মধ্যে ঈর্ষা। আমি বলছি যে একটা সিনেমা, আমি ধুরন্ধরের সাথে কম্পেয়ার করছি না, জাস্ট কথাটা উঠলো বলে বলছি, আমি বলছি যে এই যে নুয়ান্সটা না, একটা অ্যাকশন ফিল্মকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে, অন্য লেভেলে নিয়ে যায়। হ্যাঁ আমার মনে হচ্ছে ধুরন্ধরে যদি ক্যারেক্টারটা আরেকটু ইন্ট্রোস্পেক্টিভ হতো, ইন্ট্রোস্পেক্টিভ আবারও আমি বলছি না যে কোয়েশ্চেন করছি যে মানে ইন্ডিয়া পাকিস্তান কোনটা ঠিক কোনটা ভুল, আমি সেদিকে যাচ্ছি না। দ্য ইন্ট্রোস্পেকশন রিগার্ডিং দ্য ভায়োলেন্স হি ইজ কজিং, যে সেটা তার উপরে, যেটা অরিত্র বললো ফার্স্ট ফিল্মের লাস্টে তার হচ্ছে রায়মান ডাকাতকে মারার পরে, দেয়ার ইজ অ্যান এফেক্ট টু দ্যাট। তো ওই রকম একটা কিছু হলে ভালো। সেটা কিছু কিছু জায়গায় রাখার চেষ্টাও করেছে, মানে দেখবে যখন ও আলমকে মেরে দেয়, তখন ও চায়ের দোকানটায় গিয়ে চা খায়, বা ও যে এসে নাচে, যেভাবে জোরে জোরে নাচতে থাকে একভাবে, ওই বাজিগারের গানটা হতে থাকে, কিছু কিছু জায়গায় সেটা রেখেছে। বাট মানে সেটা একটা অন্য মাত্রায় গিয়ে ওয়ার্ক করবে, যে মানে যেটা আমরা মানে ফার্স্ট ব্লাডে দেখতে পাই, বা মিউনিকের ক্ষেত্রে যে যে মাত্রায় ওটা দেখায়, সেইটা আমার মনে হয় মানে নেই আর কি, সেই নুয়ান্সটা, অতটা নুয়ান্সও নেই আর কি, অতটা নুয়ান্স নেই। মানে এটা অনেক বেশি, আমি বলবো ধুরন্ধর 1 এর থেকে 2 কিন্তু অনেক মাসি একটা সিনেমা, মানে ধুরন্ধর হ্যাড মোর নুয়ান্স ইন ইট এই বিষয়ে। এবার দেখো ডাইরেক্টরের কল। আমার আমার পলিটিক্সটা কোনো কোনো জায়গায় আমি একদম, আচ্ছা দেবো, যদি আমাকে একটা কথা বলে, যদি এতটা নুয়ান্স আবার চলেও যায়, তোমার কি মনে হয় ইন্ডিয়ান অডিয়েন্স যারা মাসেজ আছে, তারা কি ওটা মানে একসেপ্ট করবে? সেটাও তো একটা কোয়েশ্চেন। আমি হয়তো একটা আনপপুলার ওপিনিয়ন দিচ্ছি, আমরা ইন্ডিয়ান অডিয়েন্সকে সবসময় গালাগালি দিই, আমার মনে হয় করতো। কারণ দেখো তুমি ভাবো যে আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স কিন্তু কান্তারা অ্যাকসেপ্ট করেছে, কান্তারা 2, মানে কান্তারা চ্যাপ্টার 1 যেটা ছিল সেটার মধ্যে যথেষ্ট কিন্তু মানে একটা স্পিরিচুয়ালিটির একটা যথেষ্ট ডেপথ ছিল। ধুরন্ধর 1 অ্যাকসেপ্ট কিন্তু করেছে। তো মানে আমরা না, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমরা না আন্ডার এস্টিমেট করি অন দ্য কেপেবিলিটিস অফ
ইন্ডিয়ান অডিয়েন্স, এটা আমি বিশ্বাস করি। আর আজ যদি ধুরন্ধর একটা একটু মিউনিক জোনে আরো বেশি করে যেত, একটু একটু সাটেল, মানে যে পলিটিক্যাল মেসেজিংটা করতে চেয়েছে সেটার মধ্যে একটা সাটেলটি ধরে রাখতে পেরেছে, বা যেটা তুমি বলছো যে একটা ইন্ট্রোস্পেকশন, একটা যে যেটা ইম্প্যাক্টটা হচ্ছে তার পার্সোনালি, তার একটা ভায়োলেন্সের, তার ব্যক্তিগতভাবে, আমার মনে হয় অডিয়েন্স নিত। মানে এটা মানে ইন্ডিয়ান অডিয়েন্স, মানে আমরা ইন্ডিয়ান অডিয়েন্স মানে চুতিয়াও আছে, বাট মানে অ্যাকসেপ্ট করতো। এবং আমার মনে হয় ইন ফিউচার এই নুয়ান্স গুলো আমরা দেখতে পাবো। ব্যাপারটা কি বলতো, আমাদের তো সিনেমাতে রিভলিউশন গুলো হয়েছে দেরি করে, মানে মানে ইভলভ গুলো হচ্ছে, এখন আমরা এই জাতীয় সিনেমা ফাইনালি দেখতে পাচ্ছি। তুমি ভাবো মিউনিক কবেকার সিনেমা, 2001-এর সিনেমা বোধ হয়, 2005-এর 2005-এর আগে, যাই হোক 20 বছর আগের সেই রকম একটা মিউনিক টাইপের সিনেমা এখন হচ্ছে, তাই না, 2025-26-এ গিয়ে। তো আমার ইভেনচুয়ালি মনে হয় হবে। বাট হ্যাঁ, কোনো কোনো জায়গায় যেটা মানে অনেকে কমপ্লেনও করছে যে আমি তোমাকে বলছি যে কি হয়, তুমি দেখবে যে ধরো ধুরন্ধর কি করছে, ধরো যেখানে ধরো ও মানে ওই আলমকে মেরে দিল, নিজের হাতেই মারলো, তারপরে ধরো ওর একটা ব্রেকডাউন হচ্ছে, ও কাঁদছে, ঠিক আছে, তার আগে বন্ধুটাকে মেরেছে নিজের হাতে, সেটা একটা ব্রেকডাউন হয়েছে, তারপরে আলমকে মারলো, চায়ের দোকানে গেল, ওর একটা ব্রেকডাউন হলো, ও সেরকম নাচছিল, সবই বুঝলাম। বাট পরের সিনটাতেই টু ব্যালেন্স দিস ইমোশন, ওরা পরের সিনটাতেই চৌধুরী আসলামের সাথে ওরা একটা ব্যাক এন্ড ফোর্থ দিয়ে চৌধুরী আসলামকে এলিমিনেট করে দিল, মানে একটা হাই দিয়ে দিল অডিয়েন্স। হ্যাঁ, এবার তুমি দেখবে স্পিলবার্গের মতো ডিরেক্টররা যেটা করে, যে ধরো যেখানে ওই ইন্ট্রোস্পেকশনের ইমোশনটা কিক ইন করলো, দে উইল হোল্ড দ্যাট লং, মানে ওরা কিন্তু পরে হ্যাঁ ওটাকে আরো স্পেস দিয়ে দে উইল স্ট্রেচ দ্যাট ইমোশন, ঠিক আছে, দে ওয়ান্ট ইউ টু ফিল দ্যাট ইমোশন মোর দ্যান দ্য অ্যাকশন বা সাসপেন্স, ঠিক আছে। এখানে যেরকম হচ্ছে কি কাউন্টার ব্যালেন্স করতে হচ্ছে, যে পরের মোমেন্টটা মাসি দিই, না হলে হয়তো অডিয়েন্স বসবে না, ঠিক আছে, দেখবে একটা কাউন্টার ব্যালেন্সিং এর ব্যাপার আছে। বাট ওখানে কিন্তু সেটা নয়, বা ইভেন আমি যে ফার্স্ট ব্লাডের কথাও বলছি, দেখবে দিস ইমোশনাল ব্রেকডাউন অফ সিলভেস্টার কামস এট দ্য এন্ড অফ দ্য ফিল্ম, যখন ও পুলিশ স্টেশনটাকে পুরো মেশিন গান চালিয়ে মানে একটা বিশাল অ্যাকশন হয়ে গেছে, তারপরে কিন্তু হি ব্রেকস ডাউন, মানে সিলভেস্টার যে মোনোলগটা আছে যে নাথিং ইজ ওভার নাথিং, তখনও ব্রেকডাউন হচ্ছে। দ্য ফিল্ম এন্ডস উইথ এ ভেরি সরো এন্ড মানে হেভি সোমবার টাইপ অফ এন্ডিং, হ্যাঁ, কোনো হ্যাপি এন্ডিং বা কোনো ক্যারেক্টারটাই কিন্তু এম্পাওয়ারিং জায়গা ছাড়ছে না, এম্পাওয়ারিং জায়গা ছাড়ছে না, বা যে সেলিব্রিটারি জায়গাতে ছাড়ছে সেরকম কিন্তু নেই। মানে ফার্স্ট ব্লাডের কথা বলছি, ডেফিনেটলি র্যাম্বো 3-তে আছে, র্যাম্বো 3 ট্রিটমেন্ট কিন্তু পুরো আলাদা, আমরা শুধু ফার্স্ট ব্লাডের কথা বলছি। হ্যাঁ, ফার্স্ট ব্লাডের কথা বলছি, তো ফার্স্ট ব্লাড কিন্তু খুবই অ্যান্টি ওয়ার, ঠিক আছে, একটা হিরো হ্যাঁ ইন্ট্রোস্পেক্টিভ, এবং ওয়ারের কি এফেক্ট পড়ছে হিরোটার উপরে সেই ব্যাপারটার উপর অনেক বেশি ফোকাস করে। আমি বলছি যে ওরা কিন্তু না মানে চাইছে যে তোমাকে ওই ইমোশনটার সাথে হোল্ড করিয়ে রাখতে, মানে ওরা কিন্তু তোমাকে মানে লুজ করছে না, মানে ওটাকে সঙ্গে সঙ্গে কাউন্টার ব্যালেন্স করে দিচ্ছে। এখানে যেটা কি করার চেষ্টা করেছে বলতো অরিত্র, মানে এটা একটা ইমোশনাল রোলার কোস্টার দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, ইমোশন হলো, চল এবার একটা চৌধুরী আসলামকে অ্যাসাসিনেট করে দেবো টাম্মা টাম্মা গান। তো ইমোশনাল রোলার কোস্টার মানে দে নেভার লেফট আ ব্রিদিং স্পেস। হ্যাঁ, এটা সত্যি কথা। এবার আবারও ইন্ডিয়ার অডিয়েন্স একটু ওরকম একটু ফাস্ট পেসড জিনিস, ওই একটা কন্ডিশনিং হয়ে গেছে। এবার দেখ, এটা না ডাইরেক্টরেরও দোষ আছে, যে তোমাকে ওই একটা কোটিং দিতে হবে। যদি তুমি কিছু ইমোশনাল জিনিস দেখাচ্ছ, তোমাকে কোটিংটা দিতে হবে। মানে এটা দেখবে আমাদের দেখে পুরোপুরি সিরিয়াস জিনিস সিনেমাতে দেখায়, যখন কোনো মানে সোশ্যাল মেসেজও যাচ্ছে তো কিছু সেটার মধ্যে কমেডি দিচ্ছে, ইয়ে দিচ্ছে, সো দেয়ার ইজ অলওয়েজ দ্যাট কোটিং টু ইট। তো এবার আস্তে আস্তে ইভলভ আশা করছি করবে। বাট হ্যাঁ, মানে এই যে মিউনিকের মতো সিনেমা বা দেখো ধুরন্ধর আমার দুর্দান্ত লেগেছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, বাট আরেকটু সাটেলটি যদি আনতে পারতো, তাহলে মানে ইট উড হ্যাভ বিন আ 10/10 ফিল্ম। 10-এ 9, 9.5 বদলে 10-এ 10 হতো। আচ্ছা, আমি একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করছি, যার জন্য আমরা কমেন্টে কিপ্পি খাবো। তোমার ডাইরেক্ট তোমার কি পলিটিক্যাল মেসেজিংটা বড্ড বেশি অন দা নোজ লেগেছে? একদম সত্যি কথা বলবো, ডিপ্লোম্যাটিক লেগেছে আমার লেগেছে। আমার মনে হয় যে ওটাকে ওইভাবে না করেও দেখাতে পারতো, মানে দেখানো দরকারও তো ছিল না, মানে দেখো, আরে দেখো, আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি কমান্ডের চেনটা কোথায়, কমান্ডের হায়ারার্কিটা কোথায়, তোমার তো আলাদা করে দেখানোর তো দরকার। রাদার মানে আমার মনে হয় যে অজিত দোভালের ক্যারেক্টারটা, হু ইজ অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য মাস্টারমাইন্ড, তার ক্যারেক্টারটাকে বরং ইয়ে দেখাতে পারে। হ্যাঁ, তাকে আরো বেশি লার্জার দ্যান লাইফ করে, ঠিক আছে,
ইভেন আমি বলছি যে তুমি দেখবে অ্যাকচুয়ালি কিন্তু মাধবনের সেকেন্ড পার্টেও স্ক্রিন টাইম প্রচন্ড কম, বা মেজর ইকবালেরও স্ক্রিন টাইম প্রচন্ড কম, মাঝে মাঝে আসতে যাচ্ছে। ঠিক আছে, মেজর ইকবালের যেহেতু, তাই জন্য তুমি দেখবে রেহমান ডাকাতের মতো ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারেনি। নেই। কিন্তু আমার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভালোই লেগেছে, যে এত বড় টেররিস্ট এত মানে ডিস্ট্রাকশন করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার বাড়ির মধ্যে এরকম একটা প্রবলেম চলছে, একটা প্রবলেমেটিক ফ্যামিলি, ডিসফাংশনাল ফ্যামিলি। ঠিক আছে, ওইটা আমার কিন্তু ইন্টারেস্টিংই লেগেছে। কিন্তু তুমি দেখবে রেহমান ডাকাতের ক্ষেত্রে যে ইম্প্যাক্টটা হয়েছিল সেইটা কিন্তু মেজর ইকবালের ক্ষেত্রে হচ্ছে না, বিকজ অফ দ্য স্ক্রিন না, টাইম। এটা অরিত্র কিছুটা তো মানে ক্যারেক্টারটা, ধরো রেহমান ডাকাতের ক্যারেক্টারটা কিরকম, ক্যারেক্টারটা একটা ভিলেন, বাট ক্যারেক্টারটা প্রচন্ড ক্যারিসম্যাটিক। রামপালের ক্যারেক্টারটা, অর্জুন রামপালের ক্যারেক্টারটা কিন্তু মানে ওই ক্যারিসমা ব্যাপারটা, তুমি ক্যারেক্টারটাকে দেখলে মনে হবে কি আমি থাপ্পড় মার, মানে এত মানে ঘৃণ্য একটা ক্যারেক্টার। রেহমান ডাকাতের ক্যারেক্টারটা কিন্তু ওরকম ছিল না, ইট ওয়াজ আ ভেরি না, ক্যারিসম্যাটিক ক্যারেক্টার। আর মানে অর্জুন রামপালের পারফরমেন্স তো ফ্যান্টাস্টিক। আমি একটা ভিডিওতেও বলছিলাম যে অর্জুন রামপালকে দেখতে এত সুন্দর, চেহারা এত ভালো, অ্যাক্টিং এত ভালো করে, ইভেন রকনের জন্য সে কোন জন্মে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে অর্জুন রামপাল নেভার বিকেম দ্যাট স্টার, এটা আনফরচুনেট। মানে মানে লুকসও আছে, সবই আছে, তারপরেও মানে ইভেন এই সিনেমা তো ফাটাফাটি পারফর্ম। ওর সুবিন্দার বিকির সাথে দুটো সিন আছে, দুটোই এক্সট্রাঅর্ডিনারি, দুটোই মানে সুবিন্দার বিকিও এক্সট্রাঅর্ডিনারি, অর্জুন রামপালও এক্সট্রাঅর্ডিনারি ইন দ্যাট সিন। ওটা খুব আমার ভালো ওই করে। ক্যারেক্টারটা দুর্দান্ত লেগেছে, যে 71 ওয়ারে বলছে যে আমি এত হাজার হাজার বাংলাদেশি মেয়েরা কি রেপ করেছিলাম এন্ড অল দ্যাট, তুই গিয়ে করতে পারছিস না। দারুণ দুটো সিন আছে। তুমি দেখো এটাকে আন্ডারলাইন করেনি, বাট ওই যে ও যে কেন এত ডিস্ট্রাকশন করতে চায় সেটার কিন্তু কজটা লুকিয়ে আছে ওর বাবার যে ওর প্রতি হেট্রেডটার পিছনে, যে ওর বাবাকে দেখাতে চায় যে অ্যানিমালে একটা অনিল কাপুর রণবীর কাপুর টাইপের গল্প। এক্স্যাক্টলি, যে তুমি এত বড় দজ্জাল ছিলে, তুমি বাংলাদেশে অপারেশন সার্চলাইটের সময় এক্সিস্ট করেছিলে, ঠিক আছে, আমি তোমাকে ছাপিয়ে যাবো, আই এম মোর বিগ ভিলেন দ্যান ইউ। এটা ও কিন্তু কন্টিনিউসলি এটাই প্রুভ করতে চাইছে ওর বাবাকে, আর ওর বাবা ওকে সবসময় হ্যাটা করছে। দেখবে এটাই হচ্ছে ওদের ইকুয়েশনটা, কিন্তু মানে ওটা একটা সাবসেটে কিন্তু অ্যানিমাল দারুণ না, না মানে ক্যারেক্টারটা এতটা ইন্টারেস্টিং, মানে ওই সুবিন্দার বিকের ক্যারেক্টারটাও আমার দারুণ লেগেছে, যে মানে অর্জুন রামপালের বাবা তো দারুণ ছিল ওই ক্যারেক্টারটা। মানে দুটো তিনটে সিন আছে, ক্যারেক্টারটা এত ডিসপাইজেবল, মানে কনস্ট্যান্টলি অর্জুন রামপালকে বুলি করছে। মানে অর্জুন রামপালেরও দেখো যে বাচ্চাটাকে একটা ডাউন সিনড্রোম দিয়েছে, তো ক্যারেক্টার গুলো কিন্তু বাজে দেখালো, যে 360 ডিগ্রি ক্যারেক্টার, মানে কার্টুনের মতো করে তুমি দেখো অর্জুন রামপালের একটা বাচ্চা মেয়ে আছে, ডাউন সিনড্রোম আছে, বাবার সাথে এরকম একটা খুবই মানে অ্যাবিউজিভ সম্পর্ক, তো ক্যারেক্টার গুলো বাজে দেখিয়েছে বাট 360 ডিগ্রি দেখিয়েছে, সেটা কিন্তু ক্রেডিট। আমার ওই একটা জিনিসই একটু ইয়ে লেগেছে, যে মানে পলিটিক্সটার হায়ারার্কি আমরা জানি, এটাকে মানে আন্ডারলাইন করার দরকার ছিল। হ্যাঁ, কিছু কিছু জিনিস ধরো আমার একটু লজিক্যাল জিনিসপত্র ভুল লেগেছে, যেমন পার্ট ওয়ান এর ক্ষেত্রে দেখবে যে যে টাইম লাইনটা দেখাচ্ছে 2007 ফাত ওই সময়টা যখন দেখাচ্ছিল, মানে এটা একটু 8-এর আগে, বেশি টেনে ফেলেছে, এটা একটু বেশি টেনে ফেলেছে। এটা তো 2023 অব্দি গেছে ঘটনাটা। আমি বলছি যে ধরো 2007 ফাতে যখন ঘটনা দেখাচ্ছে তখন দেখবে স্মার্টফোনের মধ্যে ভিডিও পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাচ্ছে, এরকম ভাবে দেখিয়েছে। ওটা যেটা পুরোপুরি ঢপ, সেই সময় এত তাড়াতাড়ি হতো না, না সেই তখন সময় তো সে 2G। 2G ছিল, এইসব হতো না। ঠিক আছে, তো সেইটা একটা ভুলভাল মানে আমি লজিক্যাল ছোট ছোট লুপ হোল বলছি। আর পার্ট 2 এর ক্ষেত্রে আমার কিছু কিছু জায়গায় না হায়ার মানে পাওয়ার ডাইনামিক্স এর কিছু প্রবলেম লেগেছে। যেরকম তুমি দেখবে একটা লোককে রাস্তায় এরা বার করে আগুন লাগিয়ে দেয়, সাজিদ মির, তারপরে মেজর ইকবাল, দেখবে প্রথম ওর ইন্ট্রোডাকশনটা যেখানে ওকে সঞ্জয় দত্ত বলছে যে আমি রেহমানকে কেন মেরেছি, দেখবে ওরা বারান্দার উপর দাঁড়িয়ে আছে, বারান্দায় বসে থাকে। হ্যাঁ, তো তখন দেখবে ওদের একটা কনভারসেশন হচ্ছে যে আমি এই মার্কেটে আমি ওই জাহুর মিস্ত্রি, যে হচ্ছে ওই মানে IC-814 এর হাইজ্যাকে ইনভলভ ছিল, কান্দাহার হাইজ্যাকে ইনভলভ ছিল, তাকে আমি একটা দোকান করে দেবো। তো সেই দোকানটার জন্য আমি এই লোকটাকে বলেছিলাম, তারপরে জানতে পারলাম যে এই লোকটা শিখ, তো একে আমরা মানে মানে কন্ট্রোভার্সি রটিয়ে দিয়েছি, দিয়ে মেরে দিচ্ছি, পুড়িয়ে দিচ্ছি। খুব ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে একটা ISI এর মাথা, ঠিক আছে, একটা ISI এর মাথা দেখাচ্ছে, সব এত বড় বড় অ্যাটাক সে প্ল্যান করে, সে একটা বাজারের একটা লোককে মারতে সে নিজে হেঁটে এসছে, এবং সাজিদ মিরের মধ্যে একটা মাস্টার মাইন্ড টেররিস্ট, সে দাঁড়িয়ে একটা লোককে রাস্তায় আগুন লাগাচ্ছে। আমি বলছি সেটা তারা করতে পারে, বাট তারা কি নিজের হাতে এসে দাঁড়িয়ে করবে এই এক্সিকিউশনটা? এটা বিশ্বাসযোগ্য আমার লাগেনি। না, আর আরো একটা ব্যাপার, যারা বড় বড় টেরোরিস্ট তাদের যে মানে হাইড আউট টাইড আউট থাকে, মানে ইট ইজ এক্সট্রিমলি স্টেলথ, হ্যাঁ, মানে তারা ওরকম ভাবে বেরোয় পর্যন্ত না।
হ্যাঁ, তো ওরকম ভাবে যদি ধরে নিচ্ছি আমি পাকিস্তানে ধরো ওদেরকে মানে মানে করে রেখেছে যে যেখানে খুশি ঘুরতে পারে, বাট আমার কথা হচ্ছে যে একটা অত বড় বস সে কোনোদিনও এরকম ছোট কাজ নিজের হাতে করবে বা সামনে দাঁড়িয়ে মানে থেকে? মশা মারতে কামান দেওয়া টাইপের ব্যাপার আর কি। হ্যাঁ, না মানে না, এটা ব্যাপারটা ঠিক। ওই একটা পাওয়ার ডাইনামিক্স আমার অদ্ভুত লেগেছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে বড়ে সাহেবকে মানে দাউদকে দেখাচ্ছে কি যে একটা মানে বিশাল বড় মানে হি ইজ প্ল্যানিং দ্য টেরর অ্যাটাকস এন্ড এভরিথিং। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো আগে দাউদের ব্যাপারে যদি পড়ো, যে মানে আইএসআই ওকে ইউজ করে, মানে হি ইজ আ বিজনেসম্যান যে মাফিয়া, ঠিক আছে, অর্গানাইজ ক্রাইম করে, ওর নেটওয়ার্কটাকে ওর লজিস্টিক্সটাকে ইউজ করে আইএসআই প্রচুর টেরর অ্যাটাকস প্ল্যান করেছে। তো সেই ইনিশিয়ালি হিসাবে স্টার্ট হয়েছিল এটা আর্মস ডিল দিয়ে, তারপরে হ্যাঁ 1992 তে রাম জন্মভূমি বাবরি মসজিদ হচ্ছে, এক্স্যাক্টলি। তারপরে 1993 তে বম ব্লাস্ট হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি দাউদ যেটা ইব্রাহিম থেকে যে সুপ্রিম বস, যেটা দাউদ ছিল না। দাউদ ওয়াজ আ যেটা বিগ ছিল প্লেয়ার, হি ওয়াজ নেভার দ্য সুপ্রিম বস। এক্স্যাক্টলি সেটা একটা, আর সেটা ভুল দেখিয়েছে। এবং সেকেন্ড কথা হচ্ছে ইফ হি ইজ দ্য সুপ্রিম বস, ঠিক আছে, তার মানে তুমি ভাবো যে পাওয়ার ডাইনামিক্স ও কত মাথায় উপরে আছে। এবার তাহলে আবার তুমি দেখবে সঞ্জয় দত্ত বলছে যে বড়ে সাহেবের ভাইকে নুরাকে, যেটা অ্যাকচুয়াল ঘটনা যে দাউদের ভাই নুরাকে রহমান ডাকে ছিল। হ্যাঁ, এটা তাহলে রিয়েল। সেটা কি করে তো সেটা কি করে পসিবল? মানে যদি একটা লোক অত বড় সুপ্রিম বস হয়, হ্যাঁ, মানে রহমান রহমান টাকা একটা লিগারির গ্যাংস্টার, আর এর হ্যাঁ সুপ্রিম বস তো। হ্যাঁ, না 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 না, এটা লজিক গ্যাপ আছে। দেখো, মানে লোকে এটা, মানে লোকে জানেন দাউদ ইব্রাহিম স্টার্টেড লাইক অ্যান ইটালিয়ান মাফিয়া, যেটা অর্গানাইজড ক্রাইম আমরা বলি, যে ওই ড্রাগস স্মাগলিং, ওই হাওয়ালা, এই ওই সে যেহেতু মুম্বাই পোর্ট সিটি এবং সেই সময় ইকোনমিক লিবারালাইজেশন হয়নি, এগুলো ছিল, আরো অনেকে ছিল। ঠিক আছে, তারপরে কি হচ্ছে যে আইএসআই, যেহেতু দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কটা তৈরি হয়ে গেছে, আইএসআই স্টার্টেড ইউজিং হিম ফর দ্য আর্মস স্মাগলিং। যেহেতু ওর এস্টাবলিশ নেটওয়ার্ক ছিল, এবং আইডিওলজি। ওকে ওকে ওর কি বেনিফিট হতো? ওকে আইএসআই প্রথমে বলেছিল যে তোমার সাথে যে গ্যাং ওয়ার্স গুলো যেগুলো আছে অন্য গ্যাংসদের, ছোটা সেটা শাকিল, আমরা ছোটা solve করে রাজান, দেবো। ওগুলো। হ্যাঁ না, ছোটা রাজন ছোটা শাকিল তো তখন ডি কোম্পানিরই লোক। বাট আমি হ্যাঁ বলছি যে এই যে ধরো রিয়াজ জাট বলে একজন ছিল, তার সাথে ওর ঝামেলা চলছিল, অনেকের সাথে দাউদের সাথে অনেকে ঝামেলা, ইভেন দাউদের গ্যাংয়ের লোকেরাই পরবর্তীকালে ওর দিক মানে ওর বিট্রে করেছে। তো আহ, ওরা ওকে লোভ দিয়েছিল যে ভাই তোমাকে আমরা ওই গ্যাং ওয়ার গুলো সলভ করে দেবো প্রথম। এটা হচ্ছে প্রথম লোভ দিয়েছিল, এটা হচ্ছে 80s এর কথা। তারপরে দাউদকে খুঁজছে, দাউদের ওপর নোটিশ বেরিয়ে গেছে। তো দাউদ অ্যাকচুয়ালি মিড 80s এ হি ফ্লিউ আপ টু দুবাই, ঠিক আছে, এবং দুবাইয়ের সাথে কিন্তু কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছিল যে ওকে এক্সট্রাডিট করে মানে নিয়ে আসার। আর বাইরে তো তখনকার দুবাই কিন্তু পুরো আলাদা দিকে, 2026 দুবাই। হ্যাঁ, তো এইবার ব্যাপার হচ্ছে যে তখন হি ওয়ান্টেড আ সেফ হেভেন, যে যেখানে আমি থাকবো, যেখান থেকে যে কান্ট্রি আমাকে এক্সট্রাডিট করতে দেবে না। তো সেটা আইএসআই ওকে অফার দিয়েছিল যে ভাই তুই আয় এখানে। এবং তার সাথে যেটা বাবরি মসজিদের ডিস্ট্রাকশনের পরবর্তীতে যেটা হয়েছিল, যে যেহেতু বম্বেতে রাইটস হয়েছিল, তো বম্বেতে প্রচুর মুসলিমরা মারা গেছিল, তো সেইখানে ডোংরির লোকেরা দে সেন্ট হিম চুড়ি, ভাঙা ভাঙা চুড়ি হ্যাঁ, পাঠিয়েছিল একটা ওটা রিয়েল হয়েছিল, ওটা তো ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ফ্রাইডে তো হ্যাঁ দেখিয়েছিল। ও দ্যাট ইজ আচ্ছা, এ না আমি রিয়েল, জানতাম না। দ্যাট ইজ এ রিয়েল থিং। আচ্ছা তো আচ্ছা, না ওটা এটা জানতাম। ওটা ওখানে পাঠিয়েছিল। তো তখন ওর গ্যাং এর মধ্যে যারা মুসলিম ডনস ছিল না, মানে হ্যাঁ, যারা মানে বেসিক্যালি ন্যারেটিভটা এরা চালিয়েছে হ্যাঁ যে যেহেতু 1992 তে মানে একটা কমিউনিটি হ্যাঁ তো মানে কাইন্ড অফ বেশি এফেক্টেড হয়েছিল। তো মানে এরকমই ছিল যে দাউদ ইব্রাহিম উড বি দ্য মাফিয়া অফ দ্যাট কমিউনিটি, যে এরা বাঁচাবে আর কি, যে তুমি যদি এটা কিছু না করো তাহলে আমাদের আর কি ইন্ডিয়াতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এটা ব্ল্যাক ফ্রাইডেতে ছিল এই ডায়লগ। হ্যাঁ। এবং তুমি দেখবে ওইটার পরবর্তীতে কিন্তু ডি কোম্পানির মধ্যে ভাগ হয়ে যায়। যারা হিন্দু ছিল, ধরো ছোটা ছোটা রাজন ওয়াজ ভেরি ক্লোজ টু দাউদ, মানে ছোটা রাজনের বিয়ে দাউদ দিয়েছে নিজে দাঁড়িয়ে থেকে, কন্যাদান নিজে করেছে। তো কোম্পানিতে যেটা আপনারা দেখেছেন যে বিবেক ওবেরয়ের বিয়ে অজয় দেবগান দাঁড়িয়ে দিচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়াল ফ্যাক্ট। এটা কিন্তু মানে ভুল নয়, এটা অ্যাকচুয়ালি মানে দে ওয়ার ভেরি ক্লোজ, ঠিক আছে। মানে দুবাইতে হচ্ছিল, এবং তো এটা সেখানে কিন্তু আবার এটা দ্যাট ওয়াজ বিফোর দাউদ বিকেম আ টেরোরিস্ট। এটা কিন্তু পুরো হ্যাঁ অর্গানাইজড ক্রাইম যাচ্ছে এখন, হ্যাঁ, তো স্মাগলিং দে ওয়ার টাগলিং। লাইক হ্যাঁ দ্য ইটালিয়ান মাফিয়া অনলি, যেটা দেবশ্রী বলছে। হুম। তো যেহেতু মানে ও বিয়ে করছে, ছোটা রাজন বিয়ে করছে, এবার দুবাইতে তো কোথায় পুরোহিত পাবে? সো দে ফ্লিউ আপ মানে পুরোহিত ফ্রম মুম্বাই টু দুবাই ফর দ্য ম্যারেজ, ঠিক আছে। এবং সেখানে দাউদ দাঁড়িয়ে থেকে বিশাল বড় পার্টি দিয়েছিল। সো ছোটা রাজন ওয়াজ ভেরি ক্লোজ টু হিম। বাট যখনই ওইটা হলো, এবং ছোটা রাজন জানতো না আর কি এটার ব্যাপারে, ওর থেকে লুকিয়ে রেখেছিল যে এরকম একটা টেরার অ্যাটাকের প্ল্যান হচ্ছে। তো যখন ছোটা রাজন জানতে পারলো, তখন ওদের মধ্যে ঝামেলা হয়ে গেল, দেন ও তো ওখান থেকে পালিয়ে যায়, তারপর তো ব্যাংকক চলে যায়, ওদের মধ্যে ঝামেলা হয়ে যায়। এইখান থেকেই কিন্তু ডি কোম্পানির মধ্যে ফাটলও ধরে। পরে কিন্তু দাউদের কিন্তু এরকম স্টেটমেন্টও আছে, জার্নালিস্টদেরকেও বলেছে
যে আমার ওটা মানে পার্টিসিপেট করাটা ভুল হয়েছিল, মানে কিছুটা মানে ওই জিনিসটার মধ্যে আমার পার্টিসিপেট কিছুটা না করলে আইএসআই এর চাপে পড়ে কাইন্ড অফ। যে আমার আমার নেটওয়ার্কটা, আমার যে কোম্পানিটা আমি তৈরি করেছিলাম, যে অর্গানাইজ, দাউদের আগে কি ছিল বলতো, স্মাগলার্স ছিল, হি বিকেম আ ডন, ডন কাইন্ড অফ থিং, মানে যেটা একটা মাফিয়া, নেটওয়ার্ক, যেটাকে আমরা গোদা বাংলায় বলি মাফিয়া। এক্স্যাক্টলি। তো সেই মাফিয়া হি বিকেম না, তো এবার ওর যে একদম ভালো ভালো লোকগুলো ছিল তারাই ওর গ্যাং থেকে বেরিয়ে বেরিয়ে চলে গেছিল। তো সেই কারণের জন্য ওর ওটা মানে একটা আফসোসও ছিল, মানে এগুলো মানে আমি বলছি না, মানে এগুলো সবই কিন্তু পাবলিক ডোমেনে অ্যাভেলেবল হয়েছে, আপনারা গুগল করে দেখে নিতে পারেন, এগুলো আমার বানানো বলা নয়। মানে এগুলো সব মানে জার্নালিস্টরা যারা ওকে ইন্টারভিউ করেছে সেখানে ও বলেছে এই কথাগুলো। So তো এই আর হ্যাঁ কি। মানে আমার ওই জিনিসটা দেখেছে যে দাউদ ইব্রাহিমকে মানে এতটা পাওয়ারফুল দেখানোরও কিছু হয়নি, যে হ্যাঁ সবকিছুই দাউদ ইব্রাহিম হ্যাঁ, মানে আইএসআই গ্যাং পাপড়ে দাউদ। এক্স্যাক্ট। আর দাউদ, যেটা বললাম, দাউদ ইনিশিয়ালি ডিড নট লাইক সেট টু বিকাম আ টেরোরিস্ট। সে আইডিওলজি ড্রিভেন ছিল না, হি ওয়াজ ড্রিভেন বাই দ্য স্মাগলিং নেটওয়ার্ক এন্ড স্টাফ হ্যাঁ লাইক দ্যাট। স্মাগলিং করছে, এই করছে, ওই করছে, তারপরে হি বিকেম দ্যাট। এবং সে যে 1993 বম ব্লাস্ট করেছিল সেটা তো জঘন্য ছিল, বাট এই নয় যে হি অ্যাক্টেড অ্যালোন। আইএসআই তাকে ব্যাকিং করেছিল, ঠিক মানে যেটা খালিস্তানে হয়েছিল কাইন্ড অফ সেম। যে হ্যাঁ একটা এক্সিস্টিং মুন ছিল, সেটাকে আইএসআই দিয়ে 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 হি দে মেড ইট লাইক আ গেপিং হোল। হ্যাঁ ঠিক যেটা খালিস্তানে হয়েছিল। হ্যাঁ মানে দাউদকে, এবং আমি ওই জন্যই বললাম যে দাউদকে ওই গ্ল্যামারাস লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশনটা দেয়নি, আমি ওই জন্যই এগ্রি করি যে হুম। ওই যে অত পাওয়ারফুল দেখানোরও কিছু হয়নি দাউদ। না ওই আমার মনে হয় এটা না কিছুটা আমার যেটা মনে হয়, অরিত্র তুমি এগ্রি করবে কিনা, দাউদ না এখানে শুধুমাত্র যে দাউদ ইব্রাহিম তা না, হি ইজ লাইক আ কম্পোজিট ক্যারেক্টার অফ দিস সর্ট অফ গাইজ, যারা পাওয়ারফুল, মানে মানে এটা হ্যাঁ শুধুমাত্র আমার ওটাই, দাউদ। আমার মনে হচ্ছে কি বলতো, দেখো বাকি যদি একটা কোনো পাকিস্তানি এমনি র্যান্ডম একটা কোনো মেজর বা জেনারেল দেখাতো, ঠিক আছে, হুম, সেটার সাথে হয়তো ইন্ডিয়ান অডিয়েন্স আইডেন্টিফাই করতে পারতো না, বাট দাউদকে হ্যাঁ যেহেতু নো হিম দিস ক্যারেক্টার, তো ওকে ওটা দেখিয়ে হি ইজ ট্রাইং টু মানে সরি এক্সকিউজ মি, তো ও কিন্তু মানে যাতে দর্শক আইডেন্টিফাই করতে পারে যে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাই, তো সেইটা আর কি করেছে। হ্যাঁ, ইটস মোর লাইক মানে ইউজ করছে দাউদ ইব্রাহিমের নাম, বাট ওটা একটা কম্পোজিট কাইন্ড অফ ক্যারেক্টার। মানে Exactly. শুধুমাত্র কারণ শুধু দাউদ ইব্রাহিম ওয়াজ নো ওয়ান নিয়ার দিস পাওয়ারফুল। হ্যাঁ সেটাই। তো ওভারঅল খুবই ভালো। আচ্ছা অরিত্র, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, লাইক ইফ ইউ র্যাঙ্ক ইউর ফেভারিট হিন্দি ফিল্মস, এটা আমি আমার ভিডিওতেও বলছিলাম, লাইক হোয়ার উড লাইক দ্য ধুরন্ধর মুভিজ র্যাঙ্ক, দুটোর কথাই বলছি। না ডেফিনেটলি টপ 10 এর মধ্যে তো রাখবো, বিকজ দ্য ক্রাফট ইজ সুপার, মানে টপ 10 এর মধ্যে তো অবশ্যই থাকবে। মানে ধুরন্ধর আমি মানে দুটো পার্টকে আর কি কি মধ্যে আসবে, আমার খুব ফিক্সড একটা 4টে সিনেমার লিস্ট ছিল, ঠিক আছে, পিয়াসা, গাইড, মেরারাম জোকার আর সর্দার উধাম। ধুরন্ধর 2 আমি এখন মানে কনফিউজ যে 5 নাম্বারটা হয়তো ধুরন্ধর 2 হতে পারে। তোমার ক্ষেত্রে সেই মানে সেই এটা কি? সরি সরি, অনেকবার হাঁচি হচ্ছে। তো তো না আমি অতটাও হাইলি রেট করব না, ঠিক আছে, মানে অতটাও আমি হাইলি রেট করতে পারছি না ছবিটাকে। ডেফিনেটলি আমি ভালো ফিল্মের মধ্যে রাখবো, মানে টপ 10 এর মধ্যে রাখবো, বাট মানে অত হাইলি রেট করতে চাচ্ছি না যে আমার না না, তিনটে সর্দার favorite- উধামের থেকে ইটস স্টেপ ডাউন, মানে এই বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি তো রিসেন্ট সিনেমার মধ্যে বলি, সর্দার উধাম ইজ অ্যাজ আ ফিল্ম ইজ আ বেটার, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, হুম। না টেকনিক্যাল ব্রিলিয়েন্স প্রচুর আছে, বাট একেবারে ফ্ললেস ফিল্ম নয় আর কি। না না না, একেবারে ফ্ললেস ফিল্ম একদমই না। হ্যাঁ আর এই তো, তো এক্সাইটিং, মানে দারুণ ছিল। আরেকবার তো আমি দেখতে যাবোই, লোকজন দেখি জোগাড় করি, যাবো আরেকবার। তো চলো আজকে আমাদের কনভারসেশন এখানেই শেষ করি আমরা। হুম, আপনাদের কিরম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর খুব শীঘ্রই আমরা ওয়ার মুভিজ এর ওটা নিয়ে আসবো, ওয়ার ওয়ার মুভিজ মুভি এর ওটা উপর। নিয়ে আসবো, আর জিবিসদের পুরো ইতিহাস নিয়ে আমার আর অরিত্রর একটা প্ল্যান আছে, ওটাও আসবে। হ্যাঁ শিওর শিওর।